ভক্তির সুর, কীর্তনের ঢাক আর ধর্মীয় আবহ এই সবকিছু মিলিয়ে যে পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল, সেখানে রাতের অন্ধকারে ঢুকে পড়ল মধ্যযুগীয় বর্বরতা। ভোলার তাজুমুদ্দিনে যা ঘটেছে তা কেবল একটা নৃশংস অপরাধ নয়, এটা রাষ্ট্র, সমাজ, আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘু নিরাপত্তা সবকিছুর ওপর এক ভয়ঙ্কর রাজনৈতিক প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। একটা ধর্মীয় উপাসনালয়ের পবিত্র আঙিনা থেকে এক বাক প্রতিবন্ধী হিন্দু নারীকে তুলে নিয়ে রাতভর দলবদ্ধ হয়ে শারীরিক লালসা, এই ঘটনাকে শুধু ফৌজদারি অপরাধ বলে চিহ্নিত করলে বাস্তবতার অর্ধেকটাই বলা হবে। বাকি অর্ধেকটা লুকিয়ে আছে রাষ্ট্রের নীরবতা, প্রশাসনিক শৈথিল্য এবং ক্রমশ প্রাতিষ্ঠানিক হয়ে ওঠা সামাজিক উদাসীনতায়। যে জায়গায় মানুষ ভক্তি নিয়ে যায়, প্রার্থনা করে, নিরাপত্তা খোঁজে, সেই জায়গা থেকেই যদি একজন নারীকে অপহরণ করা হয়, তাহলে প্রশ্নটা শুধু অপরাধীর নৃশংসতা নিয়ে নয়, বরং পুরো নিরাপত্তা কাঠামোর ভঙ্গুরতা নিয়ে। আড়ালিয়া গ্রামে শ্রী শ্রী অনিল বাবাজির তিরোধান উৎসবের কীর্তন চলছিল। ভক্তদের ভিড়, ধর্মীয় আবহ, পবিত্রতা সবকিছু মিলিয়ে সেটা ছিল নিরাপত্তার একটা প্রতীকী স্থান। কিন্তু সেই প্রতীকী নিরাপত্তায় মুহূর্তে ভেঙে পড়ল। আর এখানেই রাজনীতি ঢুকে পড়ে। কারণ যখন একটা সংখ্যালঘু সম্প্রদায় ধর্মীয় অনুষ্ঠানের ভেতর থেকে একজন নারীকে তুলে নিয়ে যাওয়া হয়, তখন সেটা কেবল ব্যক্তিগত অপরাধ নয়, সেটা একটা সম্প্রদায়ের ওপর আস্থার সংকট তৈরি করে। কি বলছেন নিগৃহীতা, শুনবো। किचन आनते किचन आने और टाइगर कौन आती है मतलब क्लियर है ये ना करेक्ट फुटेज क्लियर ऑटो পরে किचन आते नहीं अच्छा किचन आते अरे पीड़ाते काले बात आला दिते एक बार काला दिते এটা কি है बे कालो কোন জায়গায় আর গেল কি নাম জানি পরে কম তো করতে কোন জায়গায় একবারই গিয়ে আমি এবার কালা দিতে আলাই পরে আবার টাকা দিব টাকা চুরি করে কয় টাকা একটা দাই 1000 হ্যাঁ পরে কেক কাটিল কেক দিতে কাটিল তো কালো এক হয়ে বাড়তে কেক কাটিল কেকটা দিতে আবার কিছু হয় না। এই ঘটনায় যে নারী নির্যাতনের শিকার হয়েছেন তিনি বাক প্রতিবন্ধী, অর্থাৎ তিনি চিৎকার করে সাহায্য চাইতেও পারেননি। এই নির্মম বাস্তবতা পুরো ঘটনাটিকে আরো ভয়াবহ করে তোলে। অপরাধীরা জানতো তাদের শিকার কথা বলতে পারবেন না, প্রতিরোধ করতে পারবেন না এবং হয়তো প্রমাণ দিতেও সমস্যায় পড়বেন। এর মধ্যে এক ধরনের পরিকল্পিত নির্মমতা আছে যা সমাজের গভীরে জমে থাকা সহিংস মানসিকতার প্রতিফলন। এটা আকস্মিক অপরাধ নয়, বরং ক্ষমতার দম্ভ, অসহায়তার সুযোগ নেওয়া এবং নারীর শরীরকে যুদ্ধক্ষেত্র বানানোর এক পুরনো রাজনৈতিক সংস্কৃতির নতুন সংস্করণ। কি বলছেন নিগৃহীতা, শুনবো। আমাকে আকিল আইলে তোমাকে পিয়াজ এই 3-4 জন তিনজন কারা কারা তাকি ভাই হ্যাঁ পরে কি হলো আমাদের তো তোমাদের করতে নিয়ে এই কথা হ্যাঁ পরে কি আপনি ডাক স্বীকার করছেন হ্যাঁ পরে পরে স্থানীয়রা পরে কিভাবে হাসপাতালে আসছেন কিভাবে ভোররাতে যখন মুসল্লিরা মসজিদে যাচ্ছিলেন, তখন রাস্তার ধারে বিবস্ত্র এবং রক্তাক্ত অবস্থায় নারীকে পড়ে থাকতে দেখা যায়। এই দৃশ্য কেবল মানবিক বিবেককে নাড়িয়ে দেবার জন্য যথেষ্ট নয়, এটা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার এক নগ্ন ব্যর্থতার প্রতীক হয়ে ওঠে। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা বলেন প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণের ভাষায় এটা একটা সামাজিক ইমার্জেন্সি, যেখানে একটা রাষ্ট্র তার দুর্বল নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। কেবল লালসা নয়, এটা ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তার উপর আঘাত। এই বক্তব্যের মধ্যে যে রাজনৈতিক সত্যটা লুকিয়ে আছে তা হলো, বাংলাদেশের মতো বহুধর্মীয় সমাজে সংখ্যালঘু নিরাপত্তা কেবলমাত্র আইন শৃঙ্খলার বিষয় নয়, এটা রাষ্ট্রের নৈতিক দায়। যখন সেই নৈতিক দায় প্রশ্নবিদ্ধ হয়, তখন প্রত্যেকটা অপরাধী একটা বৃহত্তর রাজনৈতিক বার্তা বহন করে। এই বার্তাটা কি?
বার্তাটা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবগুলো নিরাপদ নয়। আর এই ভয় যদি প্রতিষ্ঠা পায় তাহলে সেটা কেবল একটা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা পুরো রাষ্ট্রের সামাজিক স্থিতিশীলতাকে নড়বড়ে করে দেবে। কারণ নিরাপত্তাহীনতা কখনো একা আসে না, সঙ্গে নিয়ে আসে অবিশ্বাস, ক্ষোভ এবং এক ধরনের নিঃশব্দ বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা ধীরে ধীরে রাজনৈতিক অস্থিরতায় রূপ নেয়। পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বক্তব্য প্রশাসনিক প্রোটোকলের অংশ, কিন্তু বাস্তব প্রশ্ন হলো এমন ঘটনা ঘটার আগে নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল? একটা বড় ধর্মীয় উৎসব, সেখানে ভিড়, রাতের অনুষ্ঠান, এসব ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি থাকা কি পুলিশের দায়িত্ব ছিল না? যদি থাকে তবে সেই প্রস্তুতি কোথায় ছিল? আর যদি না থাকে তাহলে সেটাই তো সব থেকে বড় ব্যর্থতা। এই ঘটনাকে ঘিরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, লালসা কি এখানে কেবলমাত্র একটা অপরাধ, নাকি এটা একটা ক্ষমতার প্রদর্শন? ইতিহাস বলে যখনই কোনো সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা বা সংখ্যাগরিষ্ঠের আধিপত্যবোধ তৈরি হয় তখন নারীর শরীরকে টার্গেট করা হয়, কারণ নারীর ওপর আঘাত মানে পুরো সম্প্রদায়ের ওপর মানসিক আঘাত। এই মনস্তত্ত্ব রাজনৈতিক, এটা অপরাধীর ব্যক্তিগত বিকৃতি নয়, বরং একটা সামাজিক বার্তা, তোমরা নিরাপদ নও। এই জায়গায় এসে রাষ্ট্রের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাষ্ট্র যদি দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয় তাহলে অপরাধীরা বার্তা পায় তাদের অপরাধের রাজনৈতিক মূল্য কম। আর যখন অপরাধের রাজনৈতিক মূল্য কমে যায় তখন অপরাধের সংখ্যা বাড়ে, কারণ অপরাধীরা জানে তারা সামাজিক প্রতিক্রিয়ার চেয়ে রাজনৈতিক নীরবতাকে বেশি পাবে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, যার জন্মই হয়েছিল ন্যায়, সমতা এবং ধর্মনিরপেক্ষতার প্রতিশ্রুতি নিয়ে। সেই রাষ্ট্রে যদি কোনো সংখ্যালঘু নারী উপাসনালয় থেকে অপহৃত হয়ে দলবদ্ধ হয়ে শারীরিক লালসার শিকার হন, তাহলে সেটা কেবল একটা ফৌজদারি মামলা নয়, এটা রাষ্ট্রের আদর্শের বিরুদ্ধে একটা বাস্তব পরীক্ষা। এই পরীক্ষায় রাষ্ট্র কতটা উত্তীর্ণ হতে পারবে সেটাই এখন দেখার বিষয়। চিকিৎসক ডাক্তার শামসুল আলম সোহেল জানিয়েছেন আহত নারীর অবস্থা গুরুতর ছিল। এই তথ্যের মধ্যে যে নির্মমতা লুকিয়ে আছে তা হলো এই সহিংসতা ছিল পরিকল্পিত, দীর্ঘস্থায়ী এবং নিষ্ঠুর। এখানে কোনো আকস্মিক উত্তেজনা নয়, বরং ঠান্ডা মাথায় অপরাধ কাজ করেছে। এই ধরনের অপরাধ সাধারণত তখনই বাড়ে যখন অপরাধীরা বিশ্বাস করে তারা ধরা পড়লেও শেষ পর্যন্ত পার পেয়ে যাবে, অথবা সামাজিক প্রতিক্রিয়া তেমন হবে না। এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার তৈয়বুর রহমান জানান, একজন রোগীর সঙ্গে শারীরিক নির্যাতন হয়েছে, আমরা মেডিকো লিগাল করে চিকিৎসা শুরু করেছি। কি বলেছেন চিকিৎসক, শুনবো। অভিযোগ নিয়ে আমাদের হসপিটালে ভর্তি হয়, আমরা তাদেরকে হসপিটালে ভর্তি করাই। আমাদের যে চিকিৎসা অনুযায়ী সব চিকিৎসা দিতে থাকি। আমরা চিকিৎসা করতে গিয়ে দেখি যে তারা আসলে ওখানে সার্ভিক্যাল একটু টিয়ার হয়েছে। আমরা সেটা এখন ওটিতে এনে তার রিপেয়ারের কাজ করতেছি, এবং তার যে আমাদের যে মেডিকেল লিগাল যে প্রোগ্রামগুলো আছে, যে কার্যক্রমগুলো আছে, আমরা সেটা সম্পূর্ণ করবো। সম্পূর্ণ করে তার চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগিতা আমরা সম্পূর্ণ তার চিকিৎসা চলতেছে। চিকিৎসাটা শেষ হোক, এখন ওটিতে রিপেয়ার চলতেছে, তারপরে আমরা বলতে পারবো। তদুপরি থেকে এখন ভর্তি অভিযোগ নিয়ে আমাদের হসপিটালে ভর্তি হয়, আমরা তাদেরকে হসপিটালে ভর্তি করাই। আমাদের যে চিকিৎসা অনুযায়ী সব চিকিৎসা দিতে থাকি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।